বাংলাদেশের টেস্ট টিমের বয়স তখন মাত্র ৩ বছর। অস্ট্রেলিয়ায় খেলতে নামবে বাংলাদেশ। তখন সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় লেখা এক কলামে সাবেক অজি ক্রিকেটার ডেভিড হুকস এমন এক মন্তব্য করলেন তাতে মন খারাপ লাগবে যে কোনো বাংলাদেশ ক্রিকেট ফ্যানের। ডেভিড হুক বললেন, অস্ট্রেলিয়া যেন বাংলাদেশকে একদিনেই টেস্টে হারিয়ে দেয়। নবাগত বাংলাদেশ সেই ম্যাচ টেনে নিয়েছিল ৩ দিন পর্যন্ত। ২৩ বছর পর যখন আবারও সেই ডারউইনে টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে বাংলাদেশ, এবার সেখানকার ক্রীড়ামন্ত্রী বললেন এই টেস্ট অস্ট্রেলিয়া শেষ করবে মাত্র ৩ দিনে। তবে আজ দ্বিতীয় দিন শেষ। কি হলো এই বাংলাদেশের অস্ট্রেলিয়ার মধ্যকার ডারউইন টেস্ট? আজকের চলতিতে কথা বলবো সে বিষয়গুলো নিয়েই। সঙ্গে আছে আমি মিনারুল ইসলাম। ম্যাচ শুরুর আগে আমাদের একটা প্রত্যাশা কিন্তু ছিল, খুব বেশি আমরা প্রত্যাশা রাখিনি, জাস্ট যতটুকু ভালো করতে পারে এমন একটা প্রত্যাশাই আমাদের ছিল। সম্মান বাঁচিয়ে একটা টেস্ট ম্যাচ শুরুটা করা, দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ সেখান থেকে যেন ভালো একটা রেজাল্ট বের করতে পারে, অন্তত ৪-৫ দিনের যেতে পারে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ছিল। তবে সেই প্রত্যাশাটা বোধহয় অনেকটাই আড়ালে চলে যায় বা চাপা পড়ে যায় যখন ৩ দিনের একটা প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামলো। সেই ম্যাচটা হেরে গেল ৩ দিনের আড়াই দিনের মধ্যে, এবং সেটাও আবার ইনিংস ব্যবধানে। এবং তাতে করে বাংলাদেশের যে এক্সপেকটেশনটা ছিল বাংলাদেশ টিমের উপর, সেটা কিন্তু সব কিছুই যেন ধুলোয় মিশে গেল। এবং মনে হচ্ছিল যখন মূল টিমের বিপক্ষে, অস্ট্রেলিয়ার এই মূল টিমের বিপক্ষে যখন বাংলাদেশ খেলতে নামবে তখন কি হবে শান্ত মুশফিকদের, এটা নিয়ে বেশ ঘুম হারাম। তারপরে কিন্তু আমরা আসলে দেখছিলাম যে অনেকেই আবারও সেই অপমানজনক কথাবার্তা বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছিল। বিশেষ করে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্যাট কামিন্সকে যখন জিজ্ঞাসা করা হলো নাহিদ রানার ব্যাপারে, যে তিনি নাহিদ রানাকে চেনেন কিনা, কিংবা নাহিদ রানা এই টেস্টে এই সিরিজটাতে খেলতে পারছেন না, তাতে কি তার জন্য সমবেদনা জানাবেন কিনা, প্যাট কামিন্স অপমানসুলভ একটু কথাই বলেছেন হুইজ নাহিদ রানা, মানে তিনি নাহিদ রানাকে চিনেন না, এমন একটা অবস্থা। কিংবা ক্রীড়ামন্ত্রীর কথা যেটা আসলে বললাম, যে তিনিও বলেছেন ৩ দিনের মধ্যে অস্ট্রেলিয়ার টিমের কাছ থেকে তিনি আসলে প্রত্যাশা করেন যেন এই ম্যাচটা অস্ট্রেলিয়া ৩ দিনের মধ্যে শেষ করে ফেলে। এমন একটা অবস্থায় শুরু হয়েছিল কিন্তু ম্যাচটা। এক্সপেকটেশনটা একেবারেই আমাদের নাই বললেই চলে, বা ছিল না। হঠাৎ করে যখন ম্যাচটা শুরু হলো, কি এমন হলো আসলে অস্ট্রেলিয়ার, নাকি বাংলাদেশ একেবারেই রাতারাতি চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল? বোলারেরাই কি খুব বেশি ভালো করে ফেললো? আসলে এটাই আসলে ভাববার বিষয়। ওই যে প্যাট কামিন্স নাহিদ রানাকে চিনেন না এমন কথা বলেই কিন্তু পুরো টিমটাকে তেতিয়ে তুলেছিলেন একদম। যে কোনোভাবে জবাবটা দেওয়া চাই, শান্ত কিংবা তাসকিনরা যে করেই হোক এই ম্যাচটা অস্ট্রেলিয়াকে এমন শিক্ষা দিতে চান যেন এমন কথা বলার আগে আরও একবার ভাবেন। সুরটাও নরম হয়েছে 2 দিন পর। তবে যদি ম্যাচের শুরু থেকেই আসি, 53 ওভার মাত্র ব্যাটিং করার সুযোগ পেয়েছে মাইটি অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে, এবং সেই 53 ওভারের মধ্যে যেটা করা দরকার ছিল সেটাই করতে পেরেছে বাংলাদেশ। পেস অ্যাটাক দিয়েই কাবু করতে চেয়েছিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে, এবং সেটা করতে পেরেছে। 44 ওভার বল করেছে পেসাররা, এবং 10টা উইকেট যে পড়েছে, বা অস্ট্রেলিয়ার 10টা উইকেট তুলে নেওয়ার দরকার ছিল, পুরো 10টা উইকেটই ভাগ করে নিয়েছেন 3 জন পেসার। 2টি করে উইকেট নিয়েছেন তাসকিন এবং ইবাদত, আর বাকি 6টা উইকেট গেছে পেসার হাসান মাহমুদের ঝুলিতে। সবটুকু কাজ কিন্তু সেরেছে এই পেসাররা। বাকি 9 ওভার তাইজুল এবং মিরাজ করেছে, তারা কোনো উইকেটের দেখা পাননি, এবং বাকি ওভারগুলো তাদের করতেও হয়নি। আসলে যদি এই 53 ওভার না হয়ে 153 ওভার হতো, তাহলে আমরা হয়তো দেখতাম যে তাইজুলকে পরবর্তীতে আরও অনেক ওভার করতে হচ্ছে, বা তিনি আরও অনেক ওভার করছেন, কিন্তু সেটা কিন্তু আর করতে হয়নি। মাত্র 53 ওভারেই মাইটি অস্ট্রেলিয়াকে প্যাকেট করে তারপরে কিন্তু ড্রেসিং রুমে পাঠিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মাত্র 9 ওভার করতে হয়েছিল, যেটা আসলে বললাম যে তাইজুল এবং সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজকে, এবং বাকি 44টা ওভারে 6টা উইকেট গেছে হাসান মাহমুদের ঝুলিতে, 2টো করে উইকেট গেছে ইবাদত এবং তাসকিনের ঝুলিতে। আমরা যদি একটু কথা বলি, এই যে হাসান মাহমুদ এত চমৎকার কিভাবে করলেন অস্ট্রেলিয়ান কন্ডিশনে, তিনি এই চমৎকার বোলিং পারফর্ম করার তার মূল আসলে যদি আমরা বলি যে তার শক্তিটা আসলে কোথায় তিনি এগিয়েছিলেন, এটা নিয়ে আমরা একটু কথা বলতে গেলে একটু পেছনে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে হাসান মাহমুদ সাম্প্রতিক সময় আমরা দেখেছি ইংল্যান্ডের সেখানে কিন্তু কাউন্ট্রি খেলতে গিয়েছিলেন, এবং কেইনের দলের হয়ে তিনি কাউন্ট্রি খেলেছেন, বেশ ভালো পারফর্মও করেছেন, 5 রান নিয়েছেন সেখানেও। আমরা সেটাও কিন্তু আপনারা জানেন নিশ্চয়, যারা মোটামুটি টেস্ট ক্রিকেটটা ফলো করেন বা হাসান মাহমুদের উপর চোখটা রেখেছিলেন, তারা কিন্তু জানেন যে হাসান মাহমুদ ওই ধরনের কন্ডিশনে একটু বাতাস থাকে, একটু পেসি উইকেট, একটু সুইং পাওয়া যায়, যে ধরনের উইকেটে একটু ঘাস থাকে, সেই ধরনের উইকেট
হাসান মাহমুদকে কিন্তু দারুণভাবে কাজে লাগাতে জানেন এবং সেটাই লাগিয়েছেন হাসান মাহমুদ কাজে। এবং অস্ট্রেলিয়ান বোলার ব্যাটারদের উপর যেভাবে তিনি ছড়ি ঘুরিয়েছেন এক কথায় অবিশ্বাস্য। এবং আরেকটা ব্যাপার থাকে, হাসান মাহমুদকে নিয়ে বলা হচ্ছিল তিনি একজন কোয়ালিটিফুল আসলে ক্রিকেটার। এবং আরও একটা কথা বলা হয়ে থাকে টেস্ট ক্রিকেটে, যদি আপনি টেস্ট ক্রিকেটার হতে চান আপনাকে কোয়ালিটির দিক থেকে সলিড হতে হবে এবং সেই সলিডিটি কিন্তু দেখিয়েছেন হাসান মাহমুদ। যতগুলো ওভার বল করেছেন তিনি একটা জায়গা বল রাখতে চেয়েছেন, যেভাবে রাখতে চেয়েছেন সেটা কিন্তু তিনি রাখতে পেরেছেন এবং সেই মানের তিনি ধারাবাহিকতা দেখাতে পেরেছেন এবং সেই জায়গাতেই কিন্তু পুরোপুরি অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে বিরক্ত করেছেন, উইকেট নিতে তিনি সমর্থ হয়েছেন এবং উইকেট দিতে বাধ্য করেছেন বলতে হবে। সেই সঙ্গে যোগ্য পার্টনারশিপটা কিন্তু বোলিংয়েও একটা পার্টনারশিপ লাগে, আমরা জানি ক্রিকেটে যেমন ব্যাটিংয়ে পার্টনারশিপটা কি খুবই গুরুত্বপূর্ণ, বোলিংয়ের পার্টনারশিপটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বোলিং এক প্রান্ত থেকে আপনি ভালো করলেন, অন্য প্রান্ত থেকে রান লুজ করছে, তাহলে তো আর ওই চাপটা ব্যাটারদের উপর থাকে না। তো সেই জায়গা থেকে হাসান মাহমুদকে যোগ্য সঙ্গটা দিতে পেরেছিলেন তাসকিন এবং ইবাদত এবং তারা ক্রুশাল মোমেন্টে একদম যথাসময়ে সময় উপযোগী দুটো করে 4টা উইকেট তারা তুলে নিয়েছেন এবং সেখানেই আসলে অস্ট্রেলিয়ার পুরোপুরি বলবো যে ওই মাত্র 198 রানেই মাইটি অস্ট্রেলিয়া প্যাকেট হয়ে যায় ঘরের মাঠে, সেটাও আবার বাংলাদেশের বিপক্ষে। এবং সেটার কারণটা আসলে কি আমরা যদি বলি, অস্ট্রেলিয়ান তাদের ঘরের মাঠে হলেও কিন্তু 2004 সালে তারা এই মাঠে ডারউইনে মারারা ওভালে শেষ ম্যাচটা খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সো সেই জায়গাতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া বলতে পারি কন্ডিশন ওই বোঝার বা চেনার যে ব্যাপারটা ছিল সেখানে কিন্তু সমান সমান অবস্থায় ছিল। আমরা যদি একটু সামনের দিকে যাই, বাংলাদেশের ব্যাটিংয়ের আসলে শুরুর সময়টা কেমন ছিল যদি আমরা বলি যে ক্রিকেটে পুরোপুরি একটা কিন্তু মোমেন্টামের খেলা হচ্ছে ক্রিকেট এবং এই মোমেন্টামটা পেয়েছিল বোলিংয়ে ভালো করার কারণে এবং সেই মোমেন্টামের যে আত্মবিশ্বাসটা সেটাই কাজে লাগিয়েছেন দুই ওপেনার সাদমান এবং তানজিদ তামিম। এবং সাদমান মাত্র 20 রান করে আউট হলেও 36 রানের মাথায় তিনি আসলে যেটুকু বুঝিয়েছেন যে ইয়াস এখানে আপনি চাইলেই কিন্তু রান করতে পারেন, এখানে খুব একটা যে আহামরি কষ্ট রান করা এটা কিন্তু নয় এবং সেটা তিনি বুঝিয়ে গেছেন। তার সেই বোঝানোটা খুব ভালো করে বুঝেছেন মমিনুল, তিনি এসে জুটিটা বেঁধেছেন। আমরা দেখেছি যে যখন 36 রান থেকে 138-এ গিয়ে দ্বিতীয় উইকেটটা পড়লো, অর্থাৎ 102 রানের একটা পার্টনারশিপ আজ সকালে কালকে থেকে এই পর্যন্ত হয়েছে মমিনুল এবং সেক্ষেত্রে তানজিদ তামিমের মধ্যে। পুরোপুরি মোমেন্টামটা আসলে বাংলাদেশ কাজে লাগিয়েছে এবং তাদের করে নিয়েছে এবং আজকে শুরুর দিনটা পুরোপুরি বাংলাদেশ করে নিয়েছে দুটো সেশন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারে সেশন বাই সেশন বাংলাদেশ প্রত্যেকটা সেশনে কিন্তু উইন করেছে, দারুণ খেলেছে। এবং তানজিদ তামিমের সেঞ্চুরিটা নিয়ে বোধহয় আমরা একটু কথা বলতে পারি। দিনের শুরুটায় নিজের মতো করে আসলে শুরুটা করেছিলেন, হ্যাজেলউড বল করছেন না প্যাট কামিন্স করছেন নাকি মিচেল স্টার্কের মতো 140-45 কিলোমিটার পার আওয়ারের বল করা গতিতানবরা বল করছেন, কিছুই যেন দেখার সময় ছিল না। 102 রানের সেই পার্টনারশিপ, তানজিদ তামিমের এলো দারুণ এক সেঞ্চুরি এবং মমিনুলের ইনিংসটা তিনি লম্বা করতে না পারলেও 49-এই আসলে তিনি ফেরত যেতে হয়েছে তাকে, স্লিপে একটা অসতর্ক অবস্থায় তিনি ক্যাচ দিয়েই চলে গেছেন সেটাও বলতে হয়। তবে তানজিদ তামিম ইনিংসটাকে লম্বা করেছেন, মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। তানজিদ তামিম কি কনফিডেন্টলি খেলেছেন, পুরো ম্যাচটা জুড়ে কোনো চান্স দেননি। 63 রানে একটা সুযোগ দিয়েছিলেন স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথ, অবশ্য সেই সুযোগটা মিস করেছেন। তবে তানজিদ তামিম শেষ পর্যন্ত কিন্তু 101 রান করে ভালো একটা অবস্থায় কিন্তু তিনি ছিলেন এবং শেষটা করতে পেরেছেন। তবে শেষ সেশনটা বলা যায় অস্ট্রেলিয়ার পক্ষে কিছুটা গিয়েছে কিনা। হ্যাঁ, শেষ বিকেলটা 65 রান এসেছে শেষ সেশনে, এই 3 সেশনের মধ্যে বাংলাদেশ হারিয়েছে 3টা উইকেট শেষ সেশনের মধ্যে। বিশেষ করে নতুন বল আসার পরে বাংলাদেশের যে একটু অস্থিরতা আমরা দেখেছি, নাজমুল শান্তকে দিয়ে শুরু হয়েছিল, তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর লিটন কুমার দাসকে আমরা অনেকদিন পর ডাক মারতে দেখলাম, এটা আসলে একটু খারাপই হয়েছে বলতে হয় যে লিটন কুমার দাস তার ইনিংসটা লম্বা হলে বোধহয় আমরা আরও বড় আশা দেখতে পারতাম, কিন্তু সেটা আসলে হয়নি একেবারেই। আর মুশফিকের আউটটা নিয়ে বোধহয় একটু আক্ষেপ থাকতেই পারে, দোটানার মধ্যেই ছিলেন তিনি, প্রথমে ভাবলেন যে ছেড়ে দিবেন কিনা, পরবর্তীতে খোঁচা দিতে গেলেন বা খেলতে গেলেন, কাট করতে গেলেন, শেষ মুহূর্তে আমরা দেখলাম যে মুশফিক আর ধরে রাখতে পারেন নিজেকে, স্লিপে ক্যাচ দিয়ে তিনি কিন্তু ফেরত গিয়েছেন। এই সেশনেই কিন্তু আমরা আসলে একটু হলেও পিছিয়ে পড়েছিলাম। তবে যদি আমরা বলি সেঞ্চুরি মিসের আক্ষেপ আর লিটনের ডাক কিংবা মুশফিকের এমন দোটানায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে আসা, সব মিলিয়ে একটু চিন্তায় ফেলেছিল বাংলাদেশকে। তবে শেষ মুহূর্তে হাসান মাহমুদের দৃঢ়তায় এখনো পর্যন্ত 4টা উইকেট আছে, অর্থাৎ আরও একটা সেশন বাংলাদেশ খেলতে পারবে সেই প্রত্যাশাই কিন্তু আমরা হয়তো করতে পারি, এটা কিন্তু একেবারেই বলা যায়। দর্শক, শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এখন চলতির, সাথে থাকার জন্য ধন্যবাদ। সারা বিশ্বে কোথায় কি ঘটছে সব কিছু জানতে সঙ্গে থাকুন এখন চলতির।